নমস্কার, আমি জয়তী এবং আপনারা আমার সঙ্গে দেখছেন এবং শুনছেন হাও। আমার সাথে রয়েছে আমার সহকর্মী এবং হাও এর আউটপুট এডিটর পঞ্চানন। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে বাংলা রাজনীতিতে বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ কি এবং বাম কংগ্রেস জোট কি আদৌ গুরুত্বপূর্ণ। সেলিম অধীর জুটি, যেটা নিয়ে মানুষ আশা করেছিল এবং আমরা এরকম একটা ভিডিও করেছিলাম যে বহরমপুরে কেন অধীর বারবার, সেখানে আমরা বলেছিলাম যে সেলিম অধীর যে জুটি, সেই জুটি ঠিক করবে আগামী দিনের বাংলা রাজনীতিতে, রাজ্য রাজনীতিতে কি হতে চলেছে বাম কংগ্রেসের ভবিষ্যৎ এবং কি হতে চলেছে, এবং সেখানে কোথাও গিয়ে বিজেপি এবং তৃণমূলের পজিশনও সেই জোটের ওপর নির্ভর করে কিন্তু সেটা ঠিক করা হবে আগামী রাজনীতিতে তারা জিতছেন কি হারছেন সেইটা মাথায় রেখে। এই যে লোকসভা ভোটের যে রেজাল্ট আমরা দেখতে পেলাম, সেই রেজাল্টে আমরা দেখতে পেলাম যে এক্সিট পোলে যেমনটা দেখানো হয়েছিল বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়াতে, সেই এক্সিট পোলের যে রেজাল্ট তার একেবারে উল্টো রেজাল্ট আমরা দেখতে পেলাম। আমরা দেখতে পেলাম যে এইবার নরেন্দ্র মোদী হয়তো তৃতীয়বারের জন্য তিনি সরকার আবার গঠন করবেন, তিনি হয়তো প্রধানমন্ত্রী হবেন, কিন্তু এর আগের বার যেমনটা আমরা দেখেছিলাম যে একদম বিজেপির কন্ট্রোল একটি সরকার বা বিজেপি, সেখানে নরেন্দ্র মোদীরই সরকার বেসিক্যালি, সেখানে তাদের জোট শরিকদের কোনো ভূমিকা নেই বা কিছু, সেখানে কিন্তু এইবারে যদি সরকার গঠন হয় তাহলে আমরা একটা গণতান্ত্রিক নিয়মে যেমনটা হওয়া উচিত ঠিক সেরকম একটা কোয়ালিশন সরকার পাবো। এবং তার থেকে যেটা বড় কথা, আমরা একটা বিরোধী জোট যেটা আমরা পাবো, একটা শক্তিশালী একটা বিরোধী আমরা কিন্তু লোকসভায় পাবো। এবার আসি যে রাজ্যের ফলাফল আমরা দেখেছি যেমনটা অনেকে এক্সিট পোলে দেখানো হচ্ছে যে তৃণমূল একদমই সেখানে আসন পাবে না, মানে 10-15টা আসন পাবে এবং বিজেপি একটা সংখ্যাগরিষ্ঠ আসন পাবে। এবং কিন্তু এক্সিট পোলে বলা হয়েছিল যে বাম কংগ্রেস 2 থেকে 3টে আসন পেতে পারে এবং এই 2 থেকে 3টে আসনের মধ্যে আমরা ধরেই নিয়েছিলাম যে সেখানে রয়েছে মুর্শিদাবাদ, সেখানে রয়েছে বহরমপুর এবং সেখানে রয়েছে মালদা দক্ষিণ। কিন্তু আলটিমেটলি যেটা দেখা গেল যে মালদা দক্ষিণ শুধুমাত্র কংগ্রেস পেল, বহরমপুর এবং মুর্শিদাবাদ অর্থাৎ সেলিম অধীর জুটির যে 2টি আসন, সেই 2টি আসনে কিন্তু ভরাডুবি হলো বামেদের এবং কংগ্রেসের। আমরা যেমনটা দেখেছিলাম যে বাম কংগ্রেস হাত ধরাধরি করে এই 2টো আসনে লড়ার জন্য গেছিলেন এবং বহরমপুর সেখানে উল্লেখযোগ্য, কারণ বহরমপুরে অধীর চৌধুরীর ঘাঁটি। মুর্শিদাবাদ কিন্তু মোহাম্মদ সেলিমের ঘাঁটি নন, তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে লড়েছেন। তিনি নিজেকে রাজ্য নেতা হিসেবে তার পরিচয় দিয়ে তিনি এটা বলেছেন, এটাই তার প্যাটার্ন, তিনি কোনো একটি কেন্দ্রের নেতা নন, তিনি পুরো রাজ্যের নেতা। তো সুতরাং তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে লড়েছেন। কিন্তু বহরমপুর অধীর চৌধুরীর ঘাঁটি, অর্থাৎ বহরমপুর বললেই আমরা সর্বপ্রথম যে নামটা মাথায় সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, সেখান থেকে অধীর চৌধুরী হেরে যাওয়া। তাহলে কি বাম কংগ্রেস জোট একেবারেই শূন্য বা আমাদের ভোট কংগ্রেসের ভোটকে শূন্য? এমনটা কিন্তু নয়। আমরা যদি দেখি এই ফলাফল, বিধানসভা নিরিখে যদি লোকসভার ফলাফল দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে মোট 12টি আসনে কিন্তু লিড পেয়েছিল বাম কংগ্রেস জোট এবং এই বাম কংগ্রেস জোটের মধ্যে 12টি আসনের মধ্যে একটি ছিল মুর্শিদাবাদের রানীনগর, যেখানে মোহাম্মদ সেলিম লিড পেয়েছিলেন এবং বাকি 11টাতে কিন্তু কংগ্রেস লিড পেয়েছিল। তার মধ্যে কিছু রয়েছে বহরমপুরে, কিছু রয়েছে মালদা উত্তরে এবং এরকম ভাবে ছড়িয়ে ছিটে কিছু বিধানসভা আসনে কিন্তু কংগ্রেস লিড পেয়েছিল। এবার আমার যেটা প্রশ্ন পঞ্চানন তোমার কাছে, যে তোমার কি মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাম কংগ্রেসের জোট আমরা দেখেছিলাম সেটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বা এর ভবিষ্যৎটা কি? বাম কংগ্রেস যে জোট, এটা মানে বলা হচ্ছিল যে, বা এখনো আমার মনে হয় যে, বা যারা বিশেষজ্ঞ রাজনৈতিক তারাও বলছে, বাম কংগ্রেস জোট যদি একেবারে গ্রাউন্ড লেভেলে হয় তাহলে কিন্তু সেটা ফলপ্রসূ। এবার যে বাইনারিটা তৈরি করা হতো একটা সময় অবধি, যে বামেরা কংগ্রেসকে ভোট দিলেও কংগ্রেসরা বামেদেরকে ভোট দেয় না, এবারে কিন্তু সেটা হয়নি বলেই আমার মনে হয়। যদি হতো তাহলে মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম এত ভোট পেতেন না। মোহাম্মদ এত ভোট তো উনি পাননি, উনি মোটে সেকেন্ড পজিশনে আছে, 1 লাখ সামথিং ভোটে হেরেছেন। হ্যাঁ, একটা জায়গা থেকে লিড দিয়েছে। সকালের দিকে প্রথম রাউন্ডের গণনার সাথে উনি প্রায় এগিয়েও ছিলেন আবু তাহেরের কাছ থেকে। তো অন্তত মুর্শিদাবাদ সিটটাই যদি ধরি, সেই জায়গায় কিন্তু মানে বামেদেরকে কংগ্রেস ভোট দিয়েছে। ঠিক। পাশাপাশি কংগ্রেস যে আসনগুলোতে জিতেছে, কংগ্রেস একটি লোকসভায় জিতেছে, ঈশা খান রায় চৌধুরী মালদা দক্ষিণ থেকে, সেখানে বামেরা ভোট দিয়েছে এবং তাদের গনি খানের একটা বেস আছে, তাদের একটা পারিবারিক ঐতিহ্য আছে মালদা 2টো আসনেই। ফলত ঈশার জেতারটা মানে মিডিয়াও, যে মেইনস্ট্রিম মিডিয়া মোদীকে 400টা সিট দিচ্ছিল, সেই মেইনস্ট্রিম মিডিয়া কিন্তু ঈশা খান চৌধুরীর ক্ষেত্রে একটা আশা রেখেছিল। তো ওভারঅল মানে যদি বলো বাম কংগ্রেস জোট গ্রাউন্ড লেভেলে পুরো পশ্চিমবঙ্গে হয়নি, তবে কয়েকটা সিটে ডেফিনেটলি হয়েছে। তো দক্ষিণবঙ্গেই প্রচুর আসন এরকম রয়েছে যে আসনে 80,000, 70,000, 75,000 ভোট পেয়েছে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী। আবার উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। উত্তরবঙ্গের ক্ষেত্রে জোট কেন ফলপ্রসূ যদি বলি, রায়গঞ্জ যে সিটটা মোহাম্মদ সেলিম অনেকদিন আগে জিতেছিলেন, 2014 সালে জিতেছেন, তারপর হেরেছেন বিজেপির কাছে।
এইবারে সেখানে ভিক্টরকে দাঁড় করানো হয়েছে। ভিক্টর মানে আলী ইমরান নাম, যে দীর্ঘদিন চাকুলিয়ার বিধায়ক ছিলেন। সে কিন্তু শুধুমাত্র চাকুলিয়া সিটটা থেকে বেশ ভালো ভোট পেয়েছে। সে ইমরান আলী, সে কিন্তু প্রায় 2,62,000 ভোট পেয়েছে গোটা লোকসভাতে। লোকসভার নিরিখে 2,62,000 ভোট খুব একটা কম না একটা হেরে যাওয়া আসনে। তো মানে এবার যদি বলো যে বাম কংগ্রেস জোটের কি অবস্থা এখন, সেভাবে একটা ডিসিশন নেওয়ার জায়গায় আমরা কেউ নেই। এটা মিলিঝুলি অবস্থা বলা যেতে পারে। মানে এই জোটটা কি এরপরে কন্টিনিউ হবে? আমরা বারবার করে দেখছি যে এই জোটটা ফেল করছে, বারংবার আমরা দেখেছি জবের থেকে জোট করা হয়েছে, আমরা দেখিনি যে জোটটা খুব সাকসেসফুল হয়েছে বা কিছু। এবং এই মুহূর্তে বামফ্রন্ট দাঁড়িয়ে কখনো আইএসএফের সাথে জোট হচ্ছে, কখনো কংগ্রেসের সাথে জোট হচ্ছে। কংগ্রেসের সাথে জোটটা টিকছে ঠিকই এবং উচ্চ স্তরের নেতৃত্বরা সেখানে চাইছেন, কিন্তু আলটিমেটলি ফলপ্রসূ হচ্ছে না। এবং আমার যেটা মনে হয় যে এইবার যেহেতু অধীর চৌধুরী হেরে গেলেন, মোহাম্মদ সেলিমও হেরে গেলেন, এখানে একটা বড় ধাক্কা। তোমার কি মনে হয় যে এরপরেও কি এই জোট, এই দুটো দল, রাজনৈতিক দল তারা কন্টিনিউ করতে চাইবেন, বা এখানে যে সমর্থকরা মানে এবার এখানে ভাগ হয়ে যেতে পারে তার সম্ভাবনা রয়েছে? তোমার এটা নিয়ে কি মনে হয়? দেখো, ব্যাপারটা হচ্ছে সিপিআইএম এবং কংগ্রেস দুটোই কেন্দ্রীয়ভাবে চালিত একটা দল। সিপিআইএম এর পলিট ব্যুরো আছে, কংগ্রেসের কেন্দ্রীয় কমিটি আছে, তাদের হাই কমান্ড আছে। তো এটার ইন্টারেস্টিং একটা পয়েন্ট হচ্ছে ইন বিটুইন এর মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছে যে ইন্ডিয়া জোটকে কন্ট্রোল করছে সীতারাম ইয়েচুরি এবং রাহুল গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস। তার মানে ইন্ডিয়া জোটে যতগুলো শরিক আছে তার মধ্যে কিন্তু সীতারাম ইয়েচুরি লিডিং সিপিআইএম ইজ ইম্পর্টেন্ট। তো সীতারাম ইয়েচুরি রাহুল গান্ধী সম্পর্ক যেখানে ভালো, সেখানে প্যান ইন্ডিয়া সিপিআইএম কংগ্রেসের একটা ভালো জোট হয়েছে। এবং সেই জোট পশ্চিমবঙ্গে ফলপ্রসূ না হলে রাজস্থানে হয়েছে। আমরা জানি আবরারাম সিকার আসন থেকে জিতে এমপি হয়েছেন, এবছর জিতেছেন, এবং সেটা জেতা আসন নয়। পাশাপাশি তামিলনাড়ুতে কংগ্রেস সিপিআইএম ডিএমকে যে জোট হয়েছে সেখানে 4টে এমপি এসছে, জিতেছে তারা। তো কেরালা হয়নি, কেরালাটাকে বাদ দিলে বাকি গোটা ভারতবর্ষে কংগ্রেস সিপিআইএম এর জোট অনেক ভালো ভালো রেজাল্ট করেছে। মানে বিহারে যে সিপিআইএম ছাড়া যে বাম প্রার্থী ছিল লিবারেশনের দুজন, তারা জিতেছেন, এবং বিহারেও সিপিআইএম এর ফল যথেষ্ট ভালো। তো জোটের নিরিখে তো এটা তো তৃণমূল নয় যে রাজ্যভিত্তিক দল রাজ্যভিত্তিক ডিসিশন হবে, এটা প্যান ইন্ডিয়ার ডিসিশন। তো জোট ভাঙতে গেলে মোহাম্মদ সেলিম ভেঙে দেবেন বা সুজন চক্রবর্তী ভাঙবেন, এটা তো হতে পারে না। কিন্তু এখানে থামাচ্ছে তোমাকে, তুমি যেমনটা বলে যে কেরালায় জোট হচ্ছে না, কেরালায় কিন্তু সিপিএম ক্ষমতায় রয়েছে বিধানসভা নিরিখে। আমি বলছি সেটা হতে পারে পশ্চিমবঙ্গের জোটটা হলো না, যেহেতু পশ্চিমবঙ্গে বারবার করে এই জোটটা ফেল করছে। কোথাও গিয়ে হয়তো মানে মানুষ এটা নিতে পারছেন না যে বাম, কারণ একটা দীর্ঘ সময় আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে এই লড়াইটা ছিল বাম এবং কংগ্রেসের মধ্যে, এবং সেখানে অনেকেই এমন রয়েছেন, সেই পরিবার এখনো রয়েছে যাদের কেউ হয়তো কংগ্রেসের হাতে মারা গেছে বামফ্রন্ট করতেন, কেউ বামেদের হাতে মারা গেছেন কংগ্রেস করতেন, হয়তো তাদের পরিবার কি কোথায় জোটটা নিতে পারছে না, এটাও তো ঘটতে পারে। এবং সেখান থেকে কি এখানে চান্স, মানে তোমার কি মনে হয় এটা কি একটা ফ্যাক্টর এখানে, নাকি এটাকে বাদ দিয়ে ন্যাশনাল লেভেলে দেখা হবে? ফ্যাক্টর, কিন্তু আমাদের বুঝতে হবে আজকের দিনে সিপিআইএম এবং কংগ্রেস চালাচ্ছে কারা। যদি উপর দিকের নেতাদেরকে ভাবি, মোহাম্মদ সেলিম চালাচ্ছেন, যিনি খুব অ্যান্টি তৃণমূল বলে পরিচিত। আর একটা সিপিআইএম স্বাভাবিকভাবে তৃণমূলের অ্যান্টি হবে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু কংগ্রেসের যে ঘরানা, যে কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেস হয়েছে, সেই কংগ্রেসটা আজকের দিনে রাজ্যে চালায় কে? অধীর চৌধুরী নেতৃত্বাধীন যে কংগ্রেস, তার বাইরে যারা আছেন কংগ্রেসের মধ্যে, তারা কেউ কেউ একটু সফটলি তৃণমূলকে ভালোবাসে। যেমন ধরেই নিতে পারি মালদা দক্ষিণের ঈশা খান চৌধুরী, বা তার আগে যিনি ছিলেন ডালুবাবু, তিনি সরাসরি তৃণমূলকে সাপোর্ট করার কথা বলেছেন। আরো আছেন। তো কংগ্রেসের হাইকমান্ড তৃণমূলকে ভালোবাসে। হাইকমান্ড সবাই ভালোবাসে না, সোনিয়া গান্ধী কিছুটা ভালোবাসেন, রাহুল গান্ধীর সাথে আবার অতটা ভালো সম্পর্ক নয় মমতা বন্দ্যোপাধ্যায়। তো এরকম একটা ব্যাপার আমরা দেখেছি হাইকমান্ডের ক্ষেত্রে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সাথে সরাসরি অধীর চৌধুরীর বিরোধ হচ্ছে। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গে যে নেতৃত্ব কংগ্রেসকে ডমিনেট করে, যে অধীর চৌধুরী, সে কিন্তু ভীষণভাবে তৃণমূলের বিরুদ্ধে, অ্যান্টি তৃণমূল একটা মানুষ। তো তার যারা আশপাশ দিয়ে বয়ে চলা কংগ্রেসের নেতা নেতৃত্ব, তারাও খুব তৃণমূলের বিরোধী। তার কারণ তৃণমূল কংগ্রেসের ঘর ভেঙেছে, এটা হচ্ছে তাদের মূল কথা। তো যেহেতু ঘর ভেঙেছে, আর সিপিআইএম উল্টো দিকে ঘরটা কোনোদিন ভাঙেনি কংগ্রেসের, সিপিআইএম স্বাভাবিকভাবে আজ অব্দি কোনো কংগ্রেস নেতাকে নিজের দলে নেয়নি, যেটা আসন নিয়ে নেয়নি। তো সেই কারণে অধীর চৌধুরী নেতৃত্বাধীন কংগ্রেস বারবারই তৃণমূলের বিরুদ্ধে থাকতে চাইবে। আর তৃণমূলের বিরুদ্ধে
থাক এবং জাতীয় প্রেক্ষিতে তাকে বিজেপির বিরুদ্ধে থাকতে হবে। যে তৃণমূলের বিরুদ্ধে থাকতে চায় কেউ এবং বিজেপির বিরুদ্ধে থাকতে চায় কেউ, স্বাভাবিকভাবে তাকে তো এক ছাতার তলায় আসতেই হবে সিপিআইএম এর সাথে। কিন্তু একসাথে তো এলো, কিন্তু সারা বছর তো যৌথ কর্মসূচি নেই। যৌথ কর্মসূচি হচ্ছে রানী রাসমণি এভিনিউ থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত। বিমান বসু হাঁটছেন, প্রদীপ ভট্টাচার্য আসছেন, সবাই হাঁটছেন, কিন্তু এই যে পশ্চিমবঙ্গ ব্যাপী গ্রাউন্ডে নেমে একটা প্যান বেঙ্গল জোট, সেখানে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামা কংগ্রেস এবং সিপিএম এর পতাকা একসাথে থাকা, সেটা হয় না। কংগ্রেসের কর্মী সমর্থকরা নামে না বললেই চলে, দু একটা আসন ছাড়া। সিপিআইএম এর কর্মীরা নামেন, তাদের সংগঠন এখনো যথেষ্ট ভালো বাংলায়, কিন্তু তারপরেও তাদের সাথে তারা কংগ্রেসকে খুব একটা পাশ কিন্তু পায় না। তাহলে তুমি বলতে চাইছো যে জোট নেতৃত্বের মধ্যে হয়েছে, কর্মী সমর্থকদের মধ্যে হয়নি? না, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, সব ক্ষেত্রে। এবার তো দেখো, রানীনগরে তো মোহাম্মদ সেলিম জিতলেন। মোহাম্মদ সেলিম জিতলেন কার ভোটে জিতলেন? রানীনগরে কি বিরাট সিপিআইএম এর সংগঠন আছে? না। রানীনগরে কেন জিতলেন? বামেরা বারবার করে রানীনগর মডেলের কথা বলতো পঞ্চায়েত ভোটের পরে, কারণ রানীনগরে প্রচন্ড সন্ত্রাস করেছে তৃণমূল পঞ্চায়েত ভোটে, মানুষকে ভোট দিতে দেয়নি। তো সেইখানকার কংগ্রেসের থেকে যারা জিতেছিলেন এবং সিপিআইএম এর থেকে যারা জিতেছিলেন পঞ্চায়েত ভোটে, তারা লুকিয়ে থাকতে হয়েছে, তাদেরকে পার্টি অফিসে রাখতে হয়েছে আলাদা করে, কংগ্রেস নেতৃত্বকে, সিপিআইএম নেতৃত্বকে। তারা পাল্টা মেরেছে তৃণমূলকে, পাল্টা বেধড়ক মার মেরেছে। মারার ফলে রানীনগর মডেল প্রতিষ্ঠা পেয়েছে। তো রানীনগর মডেল কাজ করেছে। রানীনগরে বিধানসভায় লিড পেয়েছে মোহাম্মদ সেলিম, এবং মোহাম্মদ সেলিম হেরেছে ঠিক আছে, কিন্তু রাজ্যে অন্যান্য সিটের তুলনায় মোহাম্মদ সেলিম অনেকটা এগিয়ে। মুর্শিদাবাদ আসলে তো ডেফিনেটলি জোট হয়েছে, বাকি আসলে না হলে এটা তো মেনে নিতে হবে। বেশ, যদি এই জোট ফলপ্রসূ করতে হয় আগামী দিনে, সামনে বিধানসভা আসছে 26-এ, তখন যদি এই জোট ফলপ্রসূ করতে হয়, তাহলে তোমার কি মনে হয় যে ঠিক কিভাবে এগোনো উচিত বা কিভাবে তারা ভাবছেন এগোবেন বলে তোমার কি মতামত? দেখো, জোট ফলপ্রসূ নয় হয়ে গেল, মানে সিপিএম এর পতাকা, লাল ঝান্ডার হাত পতাকা একসাথে উড়লো, মিছিল হলো, কিন্তু মানুষের পাশে তো থাকতে হবে। এই যে ভরাডুবি বামেদের এত কিছুর পরেও, মানে কোনোভাবে একটা সিট হয়ে যাবে কথা ছিল, মানে মোহাম্মদ সেলিম জিতবেনি, তার পাশাপাশি সৃজন ভট্টাচার্য, সুজন চক্রবর্তীদের একটা জেতার আশঙ্কা ছিল। এখানকার মানুষ একটু বামপন্থী বলে মনে হয়েছিল যে দমদম এবং যাদবপুরের, তারা জিতলো না। তার কারণ হচ্ছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, কংগ্রেসকে দিয়ে শুরু করছি। দীর্ঘদিন আগে একটা স্লোগান ছিল যাদবপুরে, কান্তি গাঙ্গুলির মতো নেতা বামেদের জামানায় হেরে গেছিল তৃণমূলের কৃষ্ণা বসুর কাছে। এবং সিপিআইএম দীর্ঘদিন বিভিন্ন জায়গায় এই স্লোগানটা লিখতো দেওয়ালে, যে কাছের মানুষ কাজের মানুষ বাম প্রার্থীকে ভোট দিন। তো তৃণমূলীরা সেই সময় যাদবপুরে লিখেছিল যে কাছের মানুষ কাছে থাক, দূরের মানুষ দিল্লি যাক। সেবার কৃষ্ণ বসু দিল্লি গেছিল, কাছের মানুষ কাছের মানুষ কান্তি গাঙ্গুলি যাদবপুরে রয়ে গেছিলেন। সিমিলারলি বহরমপুরের কাছের মানুষ অধীর চৌধুরী, সেই কাছের মানুষকে রেখে দিয়েছে, দূরের মানুষ গুজরাট থেকে আসে ইউসুফ পাঠান, সে দিল্লি যাচ্ছে। কিন্তু অধীর চৌধুরীর ভোট পার্সেন্টেজ কি রকম দেখতে হবে। 7টা বিধানসভার মধ্যে অধীর চৌধুরী শুধুমাত্র একটি বিধানসভায় জিতেছেন, সেটা বহরমপুর শহর থেকে। যে বহরমপুর শহরটা গত বিধানসভায় বিজেপি জিতেছে, বাকি 6টাতে তিনি হেরেছেন। বাকি 6টা কোথায়? বহরমপুরের প্রত্যন্ত গ্রাম, বেলডাঙ্গা থেকে শুরু করে সমস্ত জায়গা, প্রতিটা জায়গায় গ্রামে গ্রামে কংগ্রেসের সংগঠন নেই, তৃণমূলের সংগঠন আছে। তৃণমূল অ্যাম্বুলেন্স নিয়ে যায় কোনো রোগী অসুস্থ হলে। তৃণমূল দুর্গাপুজোর পর বা দুর্গাপুজোর আগে মানুষকে মোটা কাপড় হলেও কাপড় দেয়। তারা হয়তো ডেভেলপমেন্ট সেই অনুযায়ী করছে না, তারা চাকরি দিচ্ছে না, তারা বড় বড় শিল্প আনছে না পশ্চিমবঙ্গে, তাতে মানুষের বয়ে গেছে আজকের দিন। কারণ তারা দুর্গাপুজোর আগে মোটা কাপড় পায়, দুর্গাপুজোর পরে আগে খিচুড়ি খাওয়ানো হতো, মানে পুজো কমিটির তরফ থেকে, সেটা তৃণমূলের নেতার বা একটা ব্যবস্থাপনায় সেটা পোলাও আর আলুর দম করা হচ্ছে। বছরে 2-3টে রক্তদান হচ্ছে পাড়ায় পাড়ায়। ঈদের আগে সিমই পাঠানো হচ্ছে বাড়ি বাড়ি। এটা কিন্তু তৃণমূলের নেতৃত্ব করছে। তুমি যদি শহর অঞ্চলে দেখো, যারা বয়স্ক মানুষ, যাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে, বার্ধক্য সময় কাটাচ্ছেন সল্টলেক, দমদম, যাদবপুর বা কসবা, এই বালিগঞ্জের মতো পর্শ এলাকাগুলোতে, সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকে শিক্ষিত মানুষ, দারুণ ইত্যাদি, কিন্তু প্রত্যেকটা জায়গায় কোনোদিন সিপিআইএম জিতছে না। তার কারণ একটাই, মানে
তাদের যে লোকাল কাউন্সিলররা খুব সাধারণ মানুষ যারা, তারা কিন্তু এই বুড়ো বুড়ি বা বয়স্ক মানুষজনের খোঁজ খবর রাখেন। তারা দশমীর পর মিষ্টি হাতে নিয়ে দেখা করতে যান, তারা তাদের ফোন নাম্বার জোগাড় করে রেখেছেন, সপ্তাহে একদিন ফোন করে খবর নেন আপনি সুস্থ আছেন তো, এবং তার যদি ওষুধ দরকার হয় তৃণমূলের কোনো একজন ক্যাডার গিয়ে ওষুধটা কিনে দেয়। কিন্তু আমরা তো এটা দেখেছি রেড ভলান্টিয়ার্স দীর্ঘদিন ধরে কোভিডের সময় কাজ করেছে, শুধু কি কাজ করে ধরে নিই রেড ভলান্টিয়ার দীর্ঘদিন করেনি, লোকসভা কোভিডের সময় তারপরে আর বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সেটা কন্টিনিউ। এবং এইখানে একটা মজা আছে যে রেড ভলান্টিয়াররা সারা বছর সারা জীবন করবে না, করা সম্ভব নয়। তার কারণ তারা প্রত্যেকে শিক্ষিত মার্জিত ফ্যামিলি থেকে বিলং করে, তাদের পড়াশোনা আছে, আইনে চাকরি আছে। কিন্তু তৃণমূলের যারা ক্যাডার, লোকাল লেভেলে ক্যাডার, এই ক্যাডার একসময় সিপিআইএম এর ছিল পশ্চিমবঙ্গে, যা আজকের দিনে কোনো দলের নেই, বিজেপি সিপিএম কংগ্রেস কারণ নেই। এই যে ক্যাডার যারা তৃণমূলটা করে স্বল্প বিস্তর টাকা রোজগার করতে পারে, 8,000 9,000 10,000 কিছু একটা রোজগার করে, সেটা প্রমোটিং থেকে হোক, ইট বালি ফেলে হোক, দুর্গাপুজোর সময় 4টে স্টল করে হোক, যেভাবেই হোক, তাদের 7,000 10,000 টাকা রোজগার আছে। রোজগারটা আছে বলে তারা আছে, তাদের তো পেট চালাতে হবে। গ্রাম গঞ্জ মফস্বল শহরে এই প্রচুর ছেলে মেয়ে তৃণমূল যারা করে, তারা হয়তো সেই অর্থে পড়াশোনা জানে না, তারা হয়তো দারুণ দারুণ ইংরেজিতে বক্তৃতা করতে পারে না, কিন্তু তারা মানুষের পাশে আছে। মানুষের কাছে কেন আছে? হ্যাঁ, একটা বেসিক রোজগারের জন্য আছে, কিন্তু মানুষের পাশে তো আছে। মানুষ এই মানুষগুলোকে ভোট দিয়েছে। তৃণমূলের এই লোকাল লেভেল এতটাই স্ট্রং, যে স্ট্রং মানে, এবং পাশাপাশি আমরা জানি যে মুখ্যমন্ত্রী একটার পর একটা প্রকল্প, স্বাস্থ্য সাথী থেকে লক্ষ্মীর ভান্ডার থেকে এটা সেটা প্রচুর প্রকল্প, যে প্রকল্পের সাথে মানুষ ডিরেক্টলি বেনিফিট হয়। নগদ নারায়ণ যাকে বলে, এই নগদ নারায়ণ বেনিফিট মানুষ হচ্ছে, গ্রামের গরিব মহিলা হচ্ছে, যে তার বর তাকে হাত খরচার পয়সা দিতে পারে না, সেই পয়সা সে পাচ্ছে। তার মেলায় গিয়ে লিপস্টিক কেনার দরকার, সেই 1100-1200 টাকায় হচ্ছে। শুধু গ্রামের না, শহরেও কিন্তু শহরের যে আরবান ভোট, একেবারে এলিট ক্লাসের ভোট। আমার কথা হচ্ছে বালিগঞ্জ, যাদবপুর কিংবা এই যে সল্টলেক বিধাননগরে কি করে তৃণমূল জিততে পারে? যে অংশটা মূলত বাঙাল, যাদের একটা পুরনো ইতিহাস আছে ওপার বাংলা, তাদেরকে সিপিআইএম জ্যোতিবাবু প্রচুর উপকার করেছেন একটা সময় এই দেশে বসবাস করার জন্য, চাকরি বাকরি দেওয়ার জন্য, সব পেয়েছে। কিন্তু আজকে কি পায় তারা? তুমি যদি দেখো এই যে অঞ্চলগুলো তুমি কথা বলছো, যে এই বালিগঞ্জ, যাদবপুর, হেনাতলা, এই সমস্ত অঞ্চলে যদি আমরা এইবার লোকসভার ভোটের রেজাল্ট দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আগের বার যে বিধানসভা এই সমস্ত কেন্দ্র থেকে তৃণমূল যে ভোট পেয়েছিল, এইবার লোকসভায় কিন্তু এই সমস্ত বিধানসভা থেকে তৃণমূলের ভোট পার্সেন্টেজ কমেছে, এবং সেখানে কিন্তু বিজেপির ভোট পার্সেন্টেজ বেড়েছে, এবং বিজেপি কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে। এবং তুমি যেটা বলছো যে বাঙাল যে পপুলেশন যারা এখানে রয়েছে, আমার মনে হয় শুধু বাঙাল, মানে শহুরে যে ভোট অ্যান্টি তৃণমূল ভোট, সেটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে বিজেপি এবং লোকসভায় ভাগ হলো, কাউন্সিলর ভোটে আর হচ্ছে না, কারণ কাউন্সিলর ভোটে কিন্তু সেখানে কাছের মানুষ কাছেই রাখছে, সেখানে কিন্তু লোকসভার ক্ষেত্রে অন্যটা করছে। আচ্ছা, তুমি বলছিলে যে অধীর চৌধুরী যে কথাটা বলছে, যে অধীর চৌধুরী হারার কারণ, মানে এটা তো একটা মানে ল্যান্ডমার্ক একটা ডিসিশন ধরতে পারে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, যেই অধীর চৌধুরীর গড়, এবং অধীর চৌধুরী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন যে দম থাকলে এখানে এসে ওরা দেখুন, হ্যাঁ না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একদম কুললি সেখানে ইউসুফ পাঠানকে দাঁড় করে দিয়েছেন। কোথাও কি সংখ্যালঘু তত্ত্ব কাজ করেছে, নাকি শুধুমাত্র গ্রাউন্ড লেভেলের সংগঠনের জন্য অধীর চৌধুরী মানে তৃণমূলের সংগঠনের জন্য অধীর চৌধুরী হেরে গেছে, নাকি তার কোনো ব্যর্থতা ছিল? তিনি এত বছর ধরে জিতে এসে কোথাও কি তার একটা কনফিডেন্স, ওভার কনফিডেন্স হয়ে গেছিল, একটা ধরেই নিয়েছিলেন একটা, সেই জন্য তিনি সেখান থেকে তিনি হেরে গেছেন? কি মনে হয় তোমার? অনেকগুলো পয়েন্ট আমার মনে হয় যে প্রথমেই বললে যে সিপিআইএম এর সাথে কংগ্রেসের যে জোট, এটা তো সত্যি কথা। 34 বছর সিপিআইএম যখন ক্ষমতায় ছিল, তার বিরোধী আসলে কংগ্রেস ছিল বিরাট সময় ধরে। সেই সময় প্রচুর কংগ্রেসের নেতা নেতৃত্ব বা লোকাল মানুষজন যারা মন থেকে কংগ্রেস করতো, তারা হয়তো সিপিএম এর থেকে কিছু অত্যাচারের শিকার, হয়তো কিছু বেনিফিট সরাসরি পায়নি। তো সেই মানুষগুলো যখন মোহাম্মদ সেলিমের সাথে অধীর চৌধুরীকে বারবার হাঁটতে দেখছে, যখন দেখছে অধীর চৌধুরী কাস্তে হাতুড়ি উত্তরীয় নিয়ে পড়ে ঘুরছে, তারা কিন্তু কংগ্রেসের সাথে থাকতে চাইছে না মন থেকে। এটা এক। এই যে থাকতে না চাওয়া একটা অংশ, এবং কংগ্রেসের মধ্যে থাকা একটা বিরাট অংশ যারা তৃণমূলকে পছন্দ করে, যারা মনে করে যে তৃণমূল আছে তো ভালো আছে, তৃণমূলকে পছন্দ করে মানে মেইনলি মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করে, এই যে অংশ, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার আমার মনে হয় বোঝাতে পেরেছে যে বিজেপিকে হারাতে গেলে আমি শেষ কথা, এবং যে সিপিএম এর থেকে তোমরা অত্যাচারিত হয়েছো তার সাথে তোমার নেতা ঘুরে বেড়াচ্ছে,
এইটা বহরমপুরেও তো একটা মানুষ আছে, এটা রাজ্যব্যাপী বড় লিডার তো এরকম নয়। বহরমপুরের যে বিরাট অংশ তারা চাইছে না সিপিএম এর সাথে জোট হোক, অধীর চৌধুরী করেছেন। এক, দুই হচ্ছে তৃণমূল বোঝাতে পেরেছে অধীর চৌধুরী সেন্ট্রাল মিনিস্টার, সব ঠিক আছে, কিন্তু যে কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর হয়ে গলা ফাটায় তার বউও তো লক্ষ্মীর ভান্ডারটা পায়। এটা অধীর চৌধুরী নিজেও বলেছেন। একদমই তাই। এবার অধীর চৌধুরী যে অভিযোগগুলো ভোটে জেতার পর হারার পর করছেন, যে বাইনারি মুসলিম হিন্দু বাইনারি, এটা তো ডেফিনেটলি এটা কিছুটা সত্যি মেনে নিতেই হবে যে এটা প্রত্যেকে চেষ্টা করবে হিন্দু মুসলমান ভোট ভাগাবে কি, এটাতে না কোনো আজকের দিনের মতভেদ নেই। এক সময় বামপন্থীদেরকে মনে হতো তারা কোনোদিন জাতপাতের ঊর্ধ্বে গিয়ে রাজনীতি করে, এসব কোনো ভাবা হবে না। যদি এটাই হতো তাহলে মোহাম্মদ সেলিমকে কেন মুর্শিদাবাদে দাঁড় করানো হতো, কোনো হিন্দু লোককে দাঁড় করানো হতো? কারণ ওখানে জানি আমরা প্রায় 77% এর কাছে মুসলিম পপুলেশন। তো আজকের দিন এটা করতে হবে। এটা 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 ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে এসে বুঝিয়ে দিয়ে গেছে। জাতপাত এই যে ভোটের ডায়াগ্রাম একটা দেখে কোথায় কি হচ্ছে এটা দেখে ভোটটা করাতে হবে। তো সেটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে যে ভোট বাইনারি বানিয়েছে, হিন্দু মুসলমান দাঙ্গা করেছে, দাঙ্গাটা কিছুটা অন্তত অধীর চৌধুরী অভিযোগ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমী মিছিল এগুলো করে তার ভোট ভাগাভাগি করেছে, মুসলমানরা আতঙ্কিত হয়েছে, প্লাস গরিব মুসলমান লক্ষ্মীর ভান্ডারের থেকে ডিরেক্টলি বেনিফিট পেয়েছে, তারা ভোট দিয়েছে। আর শহরের যে হিন্দু ভোট, বহরমপুর শহরে তিনি জিতেছেন, তা সেটা অধীর চৌধুরীকে ভোট দিয়েছে। কারণ তারা বিজেপিকে বিধানসভায় দিলেও তাদের কোথাও গিয়ে মনে হয়েছে যে অধীর চৌধুরী বড় নেতা বিজেপির থেকে, তাই তাকে জেতানো উচিত তৃণমূলকে আটকানোর জন্য। সেই ভোটটা পেয়েছে অধীর চৌধুরী, আমার মনে হয় এইভাবেই হেরেছে। বেশ, এই যে তুমি যেটা বলছো যে এই সাধারণ মানুষ কোথাও গিয়ে জোটটা ঠিকঠাক দেখতে পাচ্ছে না, তাহলে যদি আমরা দেখি যদি আবার যদি এই জোট হয় তাহলে 26 বিধানসভা আবার এই জোটের ভরাডুবি হবে। না, সেটা নাও হতে পারে। আমার মনে হয় ব্যাপারটা ক্যালকুলেশন যখন চলে গেছে, যখন এই যে মানে মোহাম্মদ সেলিম কেন মুর্শিদাবাদ থেকে দাঁড়ালেন, তার কারণ মুর্শিদাবাদ আসনটার প্রায় 41% পঞ্চায়েতে ভোট পেয়েছিল বাম কংগ্রেস জোট। তো স্বাভাবিকভাবে 41% ভোট পাওয়া এবং তার আগের যে বিধানসভা নির্বাচন বা সব মিলিয়ে বাকি বিধানসভাগুলোতে বামেদের ভোট যথেষ্ট ভালো ছিল, তৃণমূলের পরেই ছিল, বিজেপির জায়গা খুব একটা ছিল না। তো ফলত সেই জায়গাটাকে টার্গেট করা হয়েছিল। মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক হিসেবে দাঁড়িয়ে সেখানে চেষ্টা করলেন, হারলেন, ঠিক আছে, কিন্তু এই যে মানে এখানে আমি জিততে পারি, তো এইরকম যদি সিটকে ক্যালকুলেশন করা হয়, এইভাবে যদি ভাবা হয়, মানে আমি গোটা রাজ্যে ঝাঁপাচ্ছি না, আমি কয়েকটা সিটকে নির্দিষ্ট করে নিচ্ছি, এইগুলোতে আমার জেতার জায়গা আছে, এখানে আমি যদি ঠিকঠাক করে প্রচার করে আমি জিততে পারি, তাহলে জিততেও পারি বাম কংগ্রেস, এরকম তো নয় হারবে। মানে আমরা যেটা বুঝলাম এই আলোচনা থেকে সেটা হচ্ছে যে লোকসভা একটা বড় মাপের ভোট, সেখানে অনেকগুলো আসন নিয়ে একসাথে অনেকটা বড় জায়গায় ভোট হয়, কিন্তু এই মুহূর্তে বাম কংগ্রেস জোট যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাদের যেটা মেইন ফোকাস হওয়া উচিত ছোট ছোট যে ভোটগুলো, অর্থাৎ পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যে ভোট, কর্পোরেশন ভোট, সেই এবং আমরা দেখেছিলাম যে আগের বারে যে এই ভোটগুলো হয়েছিল সেখানে কিন্তু বামেদের ফল ভালো হয়েছিল এবং কর্পোরেশনে বামেরা ভালো ফল করেছিল, পঞ্চায়েতে ভালো ফল করেছিল, এবং সেটা থেকেই কোথাও আগে তাদের এই ডিসিশন হয়েছিল যে লোকসভায় তারা কোন আসনে কে লড়বেন এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু ডিসিশন হয়েছিল, বাট সেটা ফলপ্রসূ হয়নি। কিন্তু আমাদের যেটা মনে হয় যে বাম কংগ্রেস জোট যদি এরপরেও যদি তারা সেই জোট এগিয়ে নিয়ে যান এবং খুব সম্ভবত তারা সেটা জোটটা এগিয়ে নিয়ে যাবেনও, তাহলে কিন্তু তাদের মেন যেটা ফোকাস হওয়া উচিত যে প্রথমে একদম ছোট জায়গা থেকে শুরু করে আস্তে আস্তে তাদের বিধানসভা, তারপরে লোকসভা, এটা সুদূর প্রসারী গ্রামে গিয়ে কাজ করতে হবে, সংগঠনটাকে গড়ে তুলতে হবে, মানুষের পাশে থাকতে হবে। শুধুমাত্র ভোটের সময় একসাথে আমরা মিছিল করবো, মিটিং করবো, তাহলে মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা চলে যায় যে তারা সত্যি একসাথে আছেন কি নেই। মানুষকে পাশে থাকতে হবে মানুষের, একেবারে মানে যেভাবে 77 সালে বামফ্রন্ট এসেছিল, যেভাবে কান্তি গাঙ্গুলি, সুভাষ চক্রবর্তী, বিমান বসু এরা গ্রামে পড়ে থেকে সেখানকার মাটি কামড়ে আঁকড়ে পড়ে থেকেছিলেন, সেই রকম সংগঠন তৈরি করতে হবে। শহর দিয়ে গ্রাম ঘিরলে হবে না, গ্রাম দিয়ে শহর ঘিরতে হবে। বেশ, খুব ভালো একটা কথা বললে যে গ্রাম দিয়ে শহর ঘিরতে হবে। আগামী রাজনীতিতে ঠিক কি হয়, এই অধীর সেলিম জুটি আলটিমেটলি কি সফলতা পায় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আমাদের আলোচনা এই পর্যন্তই। নমস্কার, দেখতে থাকুন হাও।